তো আমরা আজকে কথা বলবো রেসপিরেটরি মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ কেস ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ওর সিওপিডি নিয়ে। আমরা জানি অবস্ট্রাকটিভ ডিজিজ এবং রেস্ট্রিকটিভ ডিজিজগুলোকে আলাদাভাবে ভাগ করা যায়। তো অবস্ট্রাকটিভ ডিজিজ মেইনলি তিনটি রয়েছে: এজমা, সিওপিডি যেটার ভিতরে আছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা, এবং লাস্টলি ব্রঙ্কিকটেসিস। তো এই chronic obstructive pulmonary disease is defined as a preventable and treatable disease characterized by persistent respiratory symptoms and airflow limitation that is due to airway or alveolar abnormalities, usually caused by significant exposure to noxious particle or gas. So noxious particles এবং গ্যাসের এক্সপোজারের কারণে কিছু আমাদের অ্যালভিওলার অথবা অ্যাবনর্মালিটিস এবং এয়ারওয়ে লিমিটেশন তৈরি হয়, এবং এটা কিছু রেসপিরেটরি সিমটমস হিসেবে আসে, যেগুলো আমরা পরে বলবো। এবং ইট ইজ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল। তো সিওপিডির হেডিংয়ের ভিতরে দুটা ডিজিজ আলোচনা করা হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা। যদিও ক্লিনিক্যালি আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমাকে অনেক ক্ষেত্রে আলাদা করতে ব্যর্থ হই বা আলাদাভাবে ডায়াগনোজ না করে এজ এ সিওপিডি ট্রিট করা হয়। তো ফার্স্ট অফ অল, ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা বলতে হবে প্রোডাক্টিভ কাপ থাকবে, খুব বেশি পরিমাণ থাকবে, উইথ এক্সপেক্টেশন, এবং ফর অ্যাটলিস্ট 3 months ইচ ইয়ার ফর 2 consecutive years, মানে 2 বছরে অ্যাটলিস্ট 3 মাস করে আমাদের পারসিস্টেন্ট কাফ থাকবে, প্রোডাক্টিভ নেচার এবং এক্সপেক্টেশন থাকবে। এমফাইসেমা হচ্ছে পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য পালমোনারি এয়ার স্পেস ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল। সো আমরা ব্রঙ্কিকটেসিস এবং এমফাইসেমাকে জানি যে এগুলো হচ্ছে পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য পালমোনারি এয়ার স্পেসের পার্মানেন্ট ডাইলেটেশন, এপিএইচ বলা হয়। এয়ারওয়ে পার্মানেন্ট এপিডি বলা হয়, এয়ারওয়ে পার্মানেন্ট ডাইলেটেশন ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল। সো টার্মিনাল ব্রঙ্কিওলের পরের অংশ যদি এয়ার স্পেস যদি ডাইলেটেশন হয় তখন সেটাকে বলা হচ্ছে এমফাইসেমা। তবে টার্মিনাল ব্রঙ্কিওলের আগে যদি আমাদের এয়ার স্পেসের ডাইলেটেশন হয় তখন এটাকে বলা হবে ব্রঙ্কিকটেসিস। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এমফাইসেমা অ্যান্ড ব্রঙ্কিকটেসিস, and caused by destruction of the alveolar walls and pulmonary capillaries required for gaseous exchange. So আমরা প্যাথোফিজিওলজি আলোচনা করব। প্রথমে আসতেছে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিস নর্মালি হচ্ছে আমরা জানি এর ইরিটেশনটা পায় হচ্ছে নক্সাস পার্টিকেলস। আমরা এখানে দেখতে পাচ্ছি নক্সাস পার্টিকেলস হিসেবে স্মোকিং, এখানে যদি আমরা কিছু যেমন অ্যাসবেস্টোস পার্টিকেলস আর কি, কিছু অ্যাসবেস্টোস হতে পারে, তারপরে হচ্ছে আমাদের কোল্ড ডাস্ট এগুলো হতে পারে। দেন হচ্ছে আমাদের বায়োফুয়েল হিসেবে আমরা অনেক সময় বায়োমাসকে ইউজ করে থাকি, যেমন গোবর দিয়ে হচ্ছে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে বায়োমাসের যে ধোঁয়াটা সেখানে হচ্ছে নক্সাস পার্টিকেল থাকবে। তো আমরা জানি যে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা, প্রথমে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। তো ক্রনিক ব্রঙ্কাইটিসে এখানে আমরা লক্ষ্য করছি যে একটা ব্রঙ্কিওলের ভিতরে যখন নক্সাস পার্টিকেলসটা আসে তখন এই ব্রঙ্কিওলের ভিতরে দুই ধরনের কোষ রয়েছে। বাইরে যেটা আমরা বড় কোষ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্মুথ মাসেলস, আর ভিতরের যে কোষগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্রঙ্কিয়াল সেল। এর ভিতরে কিছু সেল যেগুলো নীল কালার দেওয়া আছে এগুলো আমরা নর্মালি বলি হচ্ছে যে গবলেট সেলস, এবং গবলেট সেল কী করতে পারে, হিউজ মিউকাস প্রোডাকশন করতে পারে। সো যখন এই নক্সাস স্টিমুলাসটা আসবে তখন গবলেট সেলের সামনে আমরা জানি কিছু সিলিয়া থাকে। এই নক্সাস পার্টিকেলসের ধরুন এই সিলিয়ার ডিস্ট্রাকশনের মাধ্যমে সিলিয়া নষ্ট হয়ে যাবে। তো এই নক্সাস পার্টিকেলগুলোকে আমরা মানে ট্র্যাপ করে পাঠাতে ইফেক্টিভলি আগের মতো পাঠাতে পারবো না। এবং হচ্ছে আমাদের নক্সাস স্টিমুলাসের কারণে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া অফ দ্য গবলেট সেল হবে, যেখান থেকে হচ্ছে যে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া থেকে বেশি পরিমাণে মিউকাস প্রোডাকশন হবে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে এয়ার স্পেসকে অবস্ট্রাক্ট করে ফেলতে পারে। যেহেতু পার্শিয়ালি অথবা কমপ্লিটলি আমাদের এয়ার স্পেসগুলো যখন মিউকাস প্লাগ দ্বারা অবস্ট্রাক্ট হয়ে যায় তখন হচ্ছে আমাদের অক্সিজেনের ফ্লো কমে যাবে এবং এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডও বের হতে পারবে না।
সেখানে হচ্ছে আমরা হাইপোক্সিয়া এবং হাইপারকেপনিয়া লেটলি ডেভেলপ করতে পারে, যেটাকে এবং মিউকাস প্লাগের দরুন যখন মিউকাস প্লাগ তৈরি হলো, এই মিউকাস প্লাগটাকে আমাদের বডি কাফ মেকানিজমের মাধ্যমে বের করার চেষ্টা করবে, যেখান থেকে হচ্ছে প্রোডাক্টিভ কাফ ডেভেলপ করবে। এবং আমরা জানি যে এখানে যেহেতু হচ্ছে ইফেক্টিভলি আমরা যখন এইসব ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে হচ্ছে ইন্সপাইরেশনের সময়ে আমাদের ব্রঙ্কাসটা ডাইলেটেড থাকে, যেখানে কিছুটা হলেও আমাদের অক্সিজেন প্রবেশ করতে পারে, কিন্তু এক্সপাইরেশনের সময় ব্রঙ্কিয়াল স্পেসগুলো আমাদের ক্যালিবারের ছোটো হয়ে যায়, যার জন্য কার্বন ডাইঅক্সাইড ইফেক্টিভলি এক্সহেল করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমাদের এখানে এয়ার ট্রেপিং হয়, কারণ হচ্ছে অক্সিজেন বেশি পরিমাণে ঢুকতেছে তুলনামূলক, কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেই তুলনায় বের হতে পারছে না। সো আমাদের এয়ার ট্রেপিং হচ্ছে, যেটাকে হাইপার ইনফ্লেশন হিসেবে আমরা দেখতে পারি এক্সরেতে। এবং হচ্ছে যে আমরা যদি এটাই হচ্ছে মোটামুটি আমাদের ক্রনিক ব্রঙ্কাইটিস। তো এমফাইসেমাটা কী হয়, এমফাইসেমাটাতে আমরা জানি যে এই নক্সাস পার্টিকেলসের ধরুন কিছু ইনফ্লামেটরি ক্যাসকেড ওপেন হয়, আমাদের হচ্ছে যে এলভিওলার ম্যাক্রোফেজ ইনফ্লামেটরি ক্যাসকেডে অ্যাক্টিভ হয় এবং সাইটোকাইন রিলিজ করে, যার দরুন ইনফ্লামেটরি সেল যেমন সবার প্রথমে নিউট্রোফিল এখানে আসে। নিউট্রোফিলটা হচ্ছে আমাদের প্রোটিনেজ বা এর মাধ্যমে অথবা ট্রিপসিনের মাধ্যমে, যেটাকে একটা প্রোটিনেজ, এর মাধ্যমে হচ্ছে সেই নক্সাস পার্টিকেলটাকে ধ্বংস করে। সো এই প্রোটিনেজটা হচ্ছে যে বা এটা হচ্ছে আমাদের ইলাস্টিক টিস্যুকে মানে নষ্ট করে দেয়। সো আমাদের হচ্ছে যে ইনফ্লামেশনটা হচ্ছে আমাদের আনচেকড হিসেবে অনেক ক্ষেত্রে থেকে যেতে পারে। কীভাবে ইনফ্লামেশনটা আনচেকড হিসেবে থেকে যেতে পারে, যেমন আমাদের বডিতে এই প্রোটিনেসকে যেমন আমাদের ইলাস্টিক টিস্যুকে ড্যামেজ করছে, সো সেটাকে কাউন্টার করার জন্য আমাদের লিভার থেকে একটা অ্যান্টিপ্রোটিনেস তৈরি হয় নর্মালি, যেটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। যদি সেই অ্যান্টিপ্রোটিনেসটা জেনেটিক্যালি অ্যাবসেন্ট হয়, তখন হচ্ছে আমাদের ইনফ্লামেশনটা আনচেক থেকে যেতে পারে এবং বেশি পরিমাণ প্রোটিনেজের মাধ্যমে আমাদের ইলাস্টিক টিস্যু হিউজ পরিমাণে ধ্বংস হতে পারে। সো যখন ইলাস্টিক টিস্যু ধ্বংস হবে, আমাদের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সিটা আগের মতো ইফেক্টিভ থাকবে না। সো যেহেতু আমাদের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সিটা আমাদের আগের মতো ইফেক্টিভ থাকছে না, আমাদের এক্সপাইরেশন মেকানিজমটা ভালোভাবে কাজ করছে না, আমাদের এয়ার ট্র্যাপিং হবে এবং মানে হাইপার ইনফ্লেশন হবে। সো এই হাইপার ইনফ্লেশনের দরুন আমাদের নর্মাল চেস্টটা তার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা যেখানে বেশি কম থাকার কথা ছিল এবং ট্রান্সভার্স ডায়ামিটার যেখানে বেশি থাকার কথা ছিল, সেখানে হচ্ছে আমাদের যেহেতু ব্যারেল চেস্ট ডেভেলপ করে, সেই জন্য হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ট্রান্সভার্স ডায়ামিটারের চেয়ে বেশি হয়ে যায়, যেটা হচ্ছে কার্ডবোর্ড টেস্টের মাধ্যমে আমরা ব্যারেল চেস্ট দেখানো হয়। সো এবং একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছিলাম যে যেহেতু এয়ার ট্র্যাপিং হচ্ছে এবং ইফেক্টিভলি অক্সিজেন প্রবেশ করতে পারছে না, কার্বন ডাইঅক্সাইড বের হতে পারছে না, সো সিওপিডিতে যে হাইপোক্সিয়া ডেভেলপ করার কারণে পালমোনারি ভাস্কুলেচারে যেখানে অক্সিজেন কম আসতেছে, আমাদের সেই যে পালমোনারি ভাস্কুলেচারে অক্সিজেন কম, সেই ভাস্কুলেচারটা কনস্ট্রিকশন মেকানিজমের মাধ্যমে ভেসো কনস্ট্রিকশন হয়ে যায় এবং তুলনামূলক উপরের দিকে অক্সিজেনেটেড এরিয়াতে অক্সিজেনের যাতে এক্সচেঞ্জ হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। যেহেতু এখানে আমাদের সিওপিডিতে বাইলেটারালের লাং স্পেসের মধ্যে এয়ার স্পেসের ভিতরে আমাদের অক্সিজেন কম বা হাইপোক্সিয়া ডেভেলপ করছে, সেজন্যে আমাদের ওয়াইড স্প্রেড ভেসো কনস্ট্রিকশন দেখতে পারি। এই ভেসো কনস্ট্রিকশনটা হচ্ছে আমাদের হচ্ছে কি রিভার্সলি আমাদের রাইট হার্টের উপরে একটা স্ট্রেন ফেলবে, বিকজ রাইট হার্ট থেকে আমাদের যে পালমোনারি যে আর্টারি আছে, সে পালমোনারি আর্টারির মাধ্যমে হচ্ছে যে আমাদের লাঙে আসতে পারছে না, তার জন্য হচ্ছে যে একটা রেস্ট্রিকশন ফিল করছে, যার জন্য আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং অথবা রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা কর পালমোনাল বলি। তো কর পালমোনালি যেটা আছে, যেভাবেই বলি, এই কর পালমোনালিটা মূলত হচ্ছে যে ফেলিয়ার অফ দ্য রাইট হার্ট ডিউ টু পালমোনারি কজ অর চেস্ট ওয়াল কজের মধ্যে হচ্ছে আমাদের কাইফোসিস, যে মেসিভ বা সিভিয়ার কাইফোসিস যখন হবে, তখন এই চেস্ট ওয়ালটা আমাদের এক্সপান্ড হতে পারবে না, যেটা হচ্ছে আমাদের রাইট হার্টের উপরে স্ট্রেন তৈরি করবে। যেহেতু হচ্ছে আমাদের কর পালমোনাল হচ্ছে আমাদের রাইট হার্টের উপরে স্ট্রেন পড়ছে,
সো আমাদের হচ্ছে যে আলটিমেটলি রাইট হার্ট ফেলিয়ার হবে। রাইট হার্ট ফেলিয়ার হলে ইফেক্টিভলি আমাদের ভেসোকনস্ট্রিকশনটাও হতে পারবে না। সো আমাদের হচ্ছে যে আমাদের রাইট এটিএমের উপরেও এটা চাপ পড়বে, রাইট এটিএমের উপরেও রাইট এটিএল হাইপারট্রফিও হবে। তারপরে হচ্ছে আমাদের এই ব্যাকফ্লো হয়ে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ব্লাড যাওয়ার চেষ্টা করবে। যেহেতু ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ব্লাড পিছনের দিকে বা ব্লাড জমা হয়ে যাচ্ছে, আসতে পারছে না, সো ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে আমাদের যে হেপাটিক ভেইন যেহেতু ড্রেন করতেছে, সেখানে হেপাটিক টেন্ডার হ্যাপাটোমেগালি ওর হেপাটিক কনজেশন ডেভেলপ করবে। টেন্ডার হ্যাপাটোমেগালির কজটা হচ্ছে যে আমাদের যে লিভার যেটা ইনলার্জ হয়ে যাচ্ছে, এবং আমরা জানি লিভারের যে একটা ক্যাপসুল গ্লিসার ক্যাপসুল নার্ভ এন্ডিং বেশি থাকার কারণে হচ্ছে সেখানে টেন্ডারনেস অনুভব করা যাচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের কোর পালমোনারি রাইট হার্ট ফেলিয়ারের কিছু মেকানিজম। এবং আমরা জানি যে মর্নিং হেডেক যেটা, এবং এটা হচ্ছে একটা আমাদের সিওপিডির একটি গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা, যে মর্নিং হেডেক ডেভেলপ করে। মর্নিং হেডেকের কারণটা হচ্ছে যেহেতু আমাদের ব্রেনের যে ভাস্কুলাচার রয়েছে সেখানেও আমাদের হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া ডেভেলপ করছে। ব্রেন চিন্তা করে বা মেকানিজমটা এভাবে কাজ করে যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমাদের ব্লাডে বেশি আছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি ভেসোডাইলেট করে আমার ভেসকুলাচার থেকে বের করে দিতে পারি, তখন হয়তো ভালো হয়। কিন্তু সেই ভেসোডাইলেশন করতে গিয়ে হচ্ছে আমাদের মেনিনজিলেটেশন বলো আর আমাদের হচ্ছে যে মানে সেরেব্রাল স্পেসগুলোতে ইরিটেশন হয়। তো আলটিমেটলি হচ্ছে আমাদের হেডেক ডেভেলপ করতেছে। সো এই যে ভেসোডাইলেশন ইফেক্টটা গ্রসলি সিস্টেমিক সকল মানে ভেনাস অথবা আর্টারিয়াল স্পেসে কীভাবে ডাইলেশন হয়, ভেসোডাইলেশন হয়। সো আমরা এক্ষেত্রে রেডিয়াল পালসটা বাউন্ডিং পালস অথবা উইক পালস পাবো, যেহেতু ভেসোডাইলেশন হচ্ছে। এবং ভেসোডাইলেশনের দরুনটাও আমাদের ব্লাড ফ্লো বেড়ে যাবে বিভিন্ন পেরিফেরিতে। সো আলটিমেটলি আমাদের ওয়ার্ম পেরিফেরি পাওয়া যাবে। যেহেতু রেসপিরেটরি ফেইলিয়ার, সেখান থেকে হচ্ছে ফ্লেপিং ট্রেমার বা এস্টেরিয়াক্সিস বলা হয় এটাকে, এটা ডেভেলপ করতে পারে। সো আমাদের এবং এসআইটিস যদিও সহজে ডেভেলপ করে না, কিন্তু সকল ভাস্কুলাচারে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা যেহেতু আমাদের বিশেষ করে ভেইনে, যেহেতু আমাদের আমাদের হচ্ছে যে ভেনাস যে ভাস্কুলাচার বা ভেইন যেগুলো রয়েছে, সেগুলোতে আমাদের যেহেতু ব্লাডের কনজেশন হচ্ছে, সেখান থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে সেটা হচ্ছে আমাদের পেরিফেরি টিস্যু স্পেসে চলে যায়, এখান থেকে ইরিমা ডেভেলপ করে। সো এমফাইসেমাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের পেনলোবিউলার এবং সেন্ট্রিলোবিউলার এমফাইসেমা। পেনলোবিউলার এমফাইসেমাটা নর্মালি যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি হয় যাদের, সেক্ষেত্রে পেনলোবিউলার এমফাইসেমা, যেটাকে লোয়ার লোব পিউরিডাইলেকশন বলা হয়, বা লোয়ার লোবে ইনভলভমেন্টটা বেশি হয়। এবং এটা যেহেতু জেনেটিক্যাল কজ আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, যেখানে ইলাস্টিক বেশি ড্যামেজ হচ্ছে। এবং সেন্ট্রিলোবিউলার এমফাইসেমাতে হচ্ছে যেটা আমাদের স্মোকারদের ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্রিসিয়েট করতে পারছি। সেন্ট্রিলোবিউলার এমফাইসেমা স্মোকারদের ক্ষেত্রে এটা বেশি হবে। সেখান থেকে আমরা হচ্ছে কিছু মেকানিজম দেখছি, প্যাথোফিজিওলজি আমরা আলোচনা করেছি। সো আমাদের কাফ থাকবে, ডিসনিয়া থাকবে, কাফের সাথে এক্সপেক্টোরেশন, ডিসনিয়া, আমাদের এগুলা প্রাইমারিলি আমরা দেখব। সো এক্সপ্লোরেটরি ফেজে হচ্ছে যে এক্সপ্লোরেটরি উইজিং ক্র্যাকলস, কি জন্য ক্র্যাকলস? কারণ আমাদের যে পালমারি স্পেসগুলো ছোটো হয়ে গেছে মিউকাস প্লাগের জন্য, ছোটো স্পেস দিয়ে যখন বাতাস আসে তখন ক্র্যাকলস দেখা যায়, বা যে এই ক্রিপিটেশন থেকে বলা হয়। সো এগুলো ডেভেলপ করতেছে। এবং আমরা জানি যে ব্যারাল চেস্ট, তারপরে হচ্ছে যে হাইপার রেজোনেন্ট লাং ফিল্ড ইউজ অফ অ্যাক্সেসরি মাসেলের জন্য হচ্ছে, এবং ডায়াফ্রাগমাটিক ডিসফাংশন হবে। আমাদের অ্যাক্সেসরি মাসেলের আমাদের হচ্ছে তোমার ইউজের জন্য হচ্ছে আমাদের সুপ্রাক্লেভিকুলার এক্সাভেশন, তোমরা সাবকোস্টাল রিসেশন এগুলো দেখা যাবে। হ্যাপাটোমেগালি, ক্যাকেশিয়া, ওয়েট লস, সেকেন্ডারি পলিসাইথেমিয়া। হোয়াট ইজ দ্য রিজন ফর পলিসাইথেমিয়া? পলিসাইথেমিয়া কি জন্য ডেভেলপ করে? আমরা জানি হাইপোক্সিয়া যেহেতু হচ্ছে, হাইপোক্সিয়ার ইফেক্ট আমাদের কিডনিতে পড়ছে। আমাদের কিডনি মনে করছে যে পর্যাপ্ত অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি হয়তো কমে গিয়েছে, আমাদের আরবিসির সংখ্যা বাড়াতে হবে, তার জন্য
কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন রিলিজ হয়। ইরিথ্রোপয়েটিনের কারণে হচ্ছে আমাদের ইরিথ্রোপয়েটিনের কারণে হচ্ছে বোন মেরোতে পলিসাইথেমিয়া ডেভেলপ করে, এবং পলিসাইথেমিয়ার দরুন কিন্তু সিওপিডিতে স্ট্রোকও হতে পারে, কারণ পলিসাইথেমিয়াতে আমরা জানি যে আরবিসির সংখ্যা যদি বেড়ে যায়, হাইপার ভিসকোসিটি ইন দ্য সেরেব্রাল ভাস্কুলাচারের কারণে সেখান থেকে স্ট্রোক হতে পারে। সো নেইল ক্লাবিং নর্মালি সিওপিডির ফিচার না, এটা ব্রঙ্কিয়েক্টেসিস, পালমোনারি ফাইব্রোসিস, লাং ক্যান্সারে দেখা যেতে পারে। পিঙ্ক পাফার ব্লু ব্লোটার সম্পর্কে আমরা জানি যে ক্রনিক ব্রঙ্কাইটিসে আমরা ব্লু ব্লোটার দেখি, এবং এমফাইসেমাতে হচ্ছে আমরা পিঙ্ক পাফার দেখতে পাই। সো এবং যারা হচ্ছে যে পিঙ্ক পাফার তাদের ক্ষেত্রে পার্সড লিপড ব্রিদিং, ব্লু ব্লোটার ক্ষেত্রে আমাদের পার্স লিপড ব্রিদিং দেখা যায়। সো এগুলোই আর কি। পিঙ্ক পাফার, পিঙ্ক পাফারের ক্ষেত্রে আমরা পার্স লিপ ব্রিদিং দেখি। সো সিওপিডিতে হচ্ছে যে এটাই আলোচনা করা হয়েছে, পলিসিথেমিয়ার যে রিজনটা আলোচনা করা হয়েছে। আমরা কী কী টেস্ট করবো ইনভেস্টিগেশন, আমরা লাং ফাংশন টেস্ট দেখবো। লাং ফাংশন টেস্টের পরে হচ্ছে যেমন স্পাইরোমেট্রিতে FEV1 FVC রেশিওটা 0.7 নিচে থাকে, জানি আমরা রিভার্সেবল টেস্ট করতে পারি, যেখানে 12 অথবা 15% যদি বেশি আসে তখন রিভার্সেবল হয় তখন সেটা এজমা, আর যদি রিভার্সেবল না হয় সিওপিডি। চেস্ট এক্সরেতে আমরা হাইপার ইনফ্লেশনের ফিচার দেখতে পাই, লার্জ বুলা থাকলে সেগুলো দেখা যায়, লফলেট ডায়াফ্রাম দেখা যায়, ওভার ইনফ্লেশন ইন দ্য লাং দেখা যায়। তারপর হচ্ছে আমরা হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান করতে পারি, হিমোগ্লোবিন লেভেল দেখতে পারি, আমরা পেক্সেল ভলিউম দেখতে পারি, আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিস, স্পুটামের ক্ষেত্রে আমরা স্পুটাম টেস্ট করে দেখতে পারি, যেখানে সিওপিডি হলে সেখানে অবস্ট্রাকশনের কারণে রিকারেন্ট ইনফেকশন হতে পারে। আমরা জানি যে কিউট এক্সারবেশনটা কোনো ইনফেকশনের ধরনের হয়ে থাকে, কী কী ইনফেকশন হতে পারে, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাজেলা ক্যাটারেলিস। ইসিজি আমরা যদি কোনো ধরনের কোর পালমোনারি দেখি তাহলে আমরা টল পিওএফ দেখতে পাবো ইসিজিতে। সো পালমোনারিলটা দেখতে পারি আর কি। সো আলটিমেটলি আলফা 1 অ্যান্টিট্রিপসিন এর আছে কি এটা দেখতে পারি আমরা, হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন জেনেটিক্যালি অ্যাবসেন্ট কিনা না। যদি ইয়াং পেশেন্ট হয় কার্ডিওগ্রাফি, সেক্ষেত্রে আমরা ইয়াং পেশেন্ট হলে আমরা আলফা 1 অ্যান্টিট্রিপসিন দেখি, কারণ আমরা জানি যে স্মোকার এবং ওল্ড এজে সিওপিডি নর্মালি ডেভেলপ করে, কিন্তু ইয়াং এজ হলে আমরা সেখানে অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি সাসপেক্ট করতে পারি। সো এই যে এগুলো আবার বলতেছে যে হাইপার ইনফ্লেটেড লাং, হাইপার ট্রান্সলুসেন্সি, যে আমরা কীভাবে বর্ণনা করবো, আমরা রিবস দেখতে পাচ্ছি না স্যারকে বলবো। তারপরে ফ্ল্যাটেন ডায়াফ্রাম, হরাইজন্টাল রিবস, ইন্টারকোস্টাল স্পেসেস, ওয়াইডেন, লং নেরো হার্ট শেডো বা টিউবুলার হার্ট শেডো বলা হয়, প্যারেনকাইমাল বুলা, ব্লেবস দেখা যাচ্ছে কিনা না এগুলা। তো আমরা নর্মালি শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিয়ে শুরু করি, সাবা অথবা সাবার ভিতরে যেমন আমরা সালবিউটামলের কথা জানি, মাস্কারনিক রেপ্রোট্রোপিয়াম ব্রোমাইডের কথা জানি। যদি আমরা ফার্দার যদি FEV1 রেশিওটা 50%-এর উপরে থাকে তখন আমরা, এবং ডেভেলপ না করে তখন হচ্ছে কন্ট্রোল না হয়, তখন আমরা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিতে পারি, যেমন হচ্ছে সালমেটারল, অথবা লং অ্যাক্টিং মাস্কারনিক অ্যান্টাগনিস্ট যেমন হচ্ছে ট্রিওট্রোপিয়াম, অথবা আমরা ICS ইউজ করতে পারি। লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্টের সাথে আমরা ICS কর্টিকোস্টেরয়েড প্রেডনিসোলন হিসেবে দেওয়া যেতে পারে, হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। এডিশনাল থেরাপি আমরা যদি ব্রঙ্কাইটিস হয়, মিউকাস প্লাগের থাকে তখন আমরা মিউকোলাইটিক্স দিতে পারি, তাই থিওফাইলিন ইউজ করা যেতে পারে। রুটিনলি আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করবো না। লং অ্যাক্টিং থেরাপিতে হচ্ছে আমরা পলিসিথেমিয়া, লং অ্যাক্টিং অক্সিজেন থেরাপিতে পলিসিথেমিয়া, নকটার্নাল হাইপোক্সেমিয়া, পালমোনারি হাইপারটেনশন এগুলো যখন ডেভেলপ করে তখন হচ্ছে আমরা লং অ্যাক্টিং অক্সিজেন থেরাপিতে যেতে পারি। এবং লাস্টলি সার্জিক্যাল থেরাপি, বুলেক্টমি, লাং ট্রান্সপ্লান্টে আমরা যেতে পারি অ্যাকর্ডিং টু গোল্ড গাইডলাইন্স। এবং গোল্ড গাইডলাইন্স এবং আমরা আরও কিছু গাইডলাইন অনুযায়ী আমরা হাউসের যেসব পলিউটেন্ট স্মোকিং সেশন করতে হবে। নিউকোকাল কনজুগেট ভ্যাকসিনটাকে আমরা 5 ইয়ারলি, অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনকে আমরা ইয়ারলি দিব। তারপর হচ্ছে ড্রাগস হিসেবে আমরা আগের মতো বলে আসছি যে সামা কম্বিনেশন হিসেবে অথবা আলাদাভাবে দেওয়া যায়, লাবা কন্ট্রোল না হলে সাথে লামা, তারপরে হচ্ছে লাবা, ICS, থিওফাইলিন, রফ্লুমিলাস্ট একটা নতুন ড্রাগ যেটাকে বলা হয় কি যে ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর বা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, এবং থিওফাইলিন দুটো একইভাবে কাজ করে।
তারপরে লাস্টে হচ্ছে আমরা সার্জারি করতে পারি এবং আমরা রেসপিরেটরি স্টিমুলেশন ডক্সাপ্রাম ইউজ করতে পারি। অ্যাকিউট এক্সাসারবেশনে আমরা অক্সিজেন দিব, কীরকম দিব, লো ফ্লো অক্সিজেন দিব। বাই ভেঞ্চুরনি মাস্ক আমরা 24 থেকে 28% দিব। কী জন্য আমরা লো ফ্লো অক্সিজেন দিব? কারণ আমরা জানি যে যেখানে হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করে সিওপিডিতে কার্বন ডাইঅক্সাইড লেভেলটাই আমাদের নর্মালি আমাদের রেসপিরেটরি ড্রাইভ হিসেবে কাজ করে, কার্বন ডাইঅক্সাইড লেভেলস ইন দ্য ব্লাড। সো যেহেতু আমাদের হচ্ছে যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাচ্ছে, সো সেখান থেকে হচ্ছে যে একটা রিসেপ্টরগুলো অভ্যস্ত হয়ে যায়, যার জন্যে এক পর্যায়ে হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডের ড্রাইভটা আর ভালোভাবে কাজ করে না। অক্সিজেনের ড্রাইভটাই হাইপোক্সিয়ার ড্রিভেন যে রেসপিরেশনটা আমাদের হয়, হাইপক্সিক ড্রাইভ বলা হয়। এই হাইপক্সিক ড্রাইভটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের রেসপিরেটরি সেন্টারকে যখন স্টিমুলেট করতে থাকে। যদি আমি হাই ফ্লো অক্সিজেন দিয়ে দেই তখন সেই হাইপক্সিক ড্রাইভটাও আমার চলে যাবে। সো আলটিমেটলি ইট উইল বি ভেরি রিস্কফুল ইভেন্ট ফর দ্য পেশেন্ট, অ্যান্ড রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করে পেশেন্ট মারা যেতে পারে। ভেঞ্চুরনি মাস্কে আমাদের মানে সুবিধা হচ্ছে যে আমি চাইলে ইচ্ছামতো পার্সেন্টেজকে ব্যবহার করা সম্ভব। সো দিস ইজ দ্য এন্ড অফ সিওপিডি। সো আমরা হচ্ছে একটা বেসিক আলোচনা লেটলি আমরা চেষ্টা করব ডেভিডসন, কুমার ক্লার্ক এবং আদার যেসব মানে মেডিসিন মিনিট বা যেসব বই আছে সেগুলো থেকে আলোচনা করার। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং tuned, connected. Okay.